এখন আর এই বিষয়ে কথা বলতে খুব একটা ইচ্ছা করে না, কারণ বারবার একই সুরে সুর মেলালেও যখন সমাধান পাওয়া যায় না, আর মানুষ যখন মানুষ থাকে না, তখন একজন মানুষ হিসেবে লজ্জা লাগাটা তো স্বাভাবিক। কিন্তু কথা তো বলতেই হবে, কথা বলে কথা বলার অধিকার রক্ষা করতে হবে, নাহলে কোন দিন দেখবেন আপনি চুপ করে থাকতে থাকতে আপনার কথা বলার অধিকারটাই হারিয়ে গেছে। বারবার সেই একই ঘটনা, শুধু স্থান কাল আর চরিত্রটাকে বদলে দিলেই হলো। একই রকম ঘটনা এবং তার একই রকম প্রতিক্রিয়া। মিডিয়ার চিৎকার এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা, লজ্জাজনক ঘটনা বলে আখ্যায়িত করা। সোশ্যাল মিডিয়ায় পাতার পর পাতা পোস্ট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম জুড়ে পোস্টের পর পোস্ট, পোস্টের ছড়াছড়ি, মোমবাতি মিছিল, বিচারের আশা, প্রতিশ্রুতি, গুচ্ছের প্রতিশ্রুতি। কিন্তু আলটিমেটলি প্রতিকারটা কি পাওয়া যায়? আজকে আরজি করে যে ঘটনা ঘটেছে এবং শোনা যাচ্ছে যে মহিলা চিকিৎসকটির শরীরে প্রায় 11টি ক্ষত পাওয়া গেছে এবং শরীরের হাড় ভেঙে পর্যন্ত নির্যাতন করা হয়েছে, এটা কি আদপেও একজনের পক্ষে করা সম্ভব? আর তার থেকেও বড় কথা, রাজ্যের অন্যতম হসপিটালগুলির মধ্যে আরজি কর একটি। সেই রকম একটি হসপিটালের সেমিনার হলের সামনে যদি এরকম একটি নৃশংসজনক ঘটনা ঘটিয়ে দুষ্কৃতীরা সহজেই হসপিটাল থেকে বেরিয়ে যেতে পারেন, তো আবার কলকাতার মতো শহরের বুকে, তাহলে শহর থেকে শহরতলি এবং মফস্বল এই ঘটনা ছড়িয়ে পড়াটা ঠিক কতটা সহজ হবে? তাহলে মফস্বল থেকে গ্রামের হাসপাতালগুলোতে এই ঘটনা ছড়িয়ে পড়া ঠিক কতটা সহজ হবে? আর এই সমস্ত ঘটনা ঘটলেই ধর্ষণ একটি সামাজিক ব্যাধি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে প্রচুর লেখা আপনার চোখের সামনে ভেসে উঠবে। তাতে কিন্তু আলটিমেট কোনো সমাধান পাওয়া যায় না, আবারও যা ঘটার সেটাই ঘটবে। মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সাধারণত দেখা যায় যে সিবিআই তদন্তের প্রসঙ্গ উঠলেই তিনি অত্যন্ত রেগে যান, কিন্তু এবারে তিনি নিজে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। এনআরএস কাণ্ডের কথা মনে আছে তো? সেখানে জুনিয়র ডাক্তারদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। এমনিতে আরজি কর নিয়ে কিন্তু আন্দোলনের ঢেউ অনেক দূর এগিয়েছে। এর মধ্যে তিনি চান না যে আরজি করের আগুন সারা দেশে ছড়িয়ে পড়ুক। তার উপর আবার বছর ঘুরতেই বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হবে, বুঝতেই পারছেন আশা করি। এছাড়াও তিনি ফাঁসির দাবি জানিয়েছেন এবং বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। ওই যে বললাম, প্রতিশ্রুতি আসে কিন্তু কোনো সমাধান পাওয়া যায় না। গতবারের যাদবপুরের স্বপ্নদ্বীপ কুণ্ডুর কথা নিশ্চয়ই মনে আছে। বছর ঘুরে গেছে, স্বপ্নদ্বীপের বাৎসরিক কাজ সম্পন্ন করার পর তার মা রীতিমতো আক্ষেপ করছেন যে দোষীদের তিনি এখনো শাস্তি দিতে পারলেন না। অর্থাৎ প্রতিশ্রুতি আসে, দিন আসে এবং দিন যায়, কিন্তু তদন্ত ঠিক কতদূর এগোয় সেটা বলা অত্যন্ত কঠিন। যেখানে নারী নির্যাতনকে অত্যন্ত ছোটখাটো ঘটনা বলে চিহ্নিত করা হয়, সেখানে এই সমস্ত ঘটনা তো কোন ছাড়। আর সবচেয়ে মজার বিষয়, এনসিআরবির রিপোর্ট অনুসারে কলকাতা নাকি সেফেস্ট, সব থেকে সুরক্ষিত শহর। এখানে কিন্তু নারী নির্যাতনের ঘটনাকে দমিয়ে দেওয়া হয় এবং এই ঘটনাও বারবার দেখা গেছে যে পুলিশ এফআইআর নিতে চাইছে না, তাই কোনো রেকর্ডসও থাকে না, ফলত কোনো তথ্য এনসিআরবির কাছে পৌঁছায় না। অর্থাৎ যা হয় হোক, আগে সমস্তটা ধামাচাপা দিয়ে দাও, পরে ইন্টারনাল ড্যামেজ হলে পরে দেখে নেওয়া যাবে। অর্থাৎ প্রশাসনের দিকে যেন কোনো আঙুল না ওঠে। তাহলে আলটিমেট কি দাঁড়ালো? একজন কর্মরত মহিলা চিকিৎসককে নির্যাতন এবং ধর্ষণ করে খুন করা হলো, আবারও একটা মায়ের কোল খালি হলো। নিট দুর্নীতির মাঝে আমরা একজন ডাক্তারকে হারালাম, যিনি কিনা আরজি করের মতো হসপিটালে কর্মরত ছিলেন এবং সেখানে এমডি পড়ছিলেন। এখন চারিদিকে শুধু প্রতিরোধ আর বিক্ষোভ। এছাড়াও প্রতিশ্রুতি, বিচার, তদন্ত। আবার তদন্ত ঠিক কতদূর হবে, আদপে বিচার পাওয়া যাবে কিনা সেটার গ্যারান্টি কিন্তু দেওয়া বড্ড মুশকিল। আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, সবকিছুই থেমে যাবে, কিন্তু একটা পরিবার নিরাশায় ডুবে যাবে। অর্থাৎ সবকিছুই হয় কিন্তু আলটিমেট কোনো প্রতিরোধ গড়ে তোলা সম্ভবপর হয় না। আর যারা সমস্ত দোষ শুধু সরকারের ওপর চাপিয়ে দিয়ে সহজেই কাজ ছেড়ে ফেলতে চান, তাদের উদ্দেশ্যে একটু ইতিহাসে ফিরে যাওয়া যাক। আচ্ছা, 1990 সালের বানতলা কাণ্ডের কথা মনে আছে তো? যেখানে সিপিএম সমর্থকরা 3জন স্বাস্থ্য আধিকারিককে ধর্ষণ করেছিল বানতলা রোডে। এছাড়াও নন্দীগ্রামের কথাও নিশ্চয়ই মনে আছে, যেখানে সিপিএম ক্যাডাররা প্রায় 300 জন মহিলাকে শ্লীলতাহানি এবং ধর্ষণ করেছিল। অর্থাৎ কি দেখা গেল? সরকার বদলায়, দিন বদলায়, সময় বদলায়, শুধু বদলায় না অপরাধ, আর বদলায় না মানুষের মানসিকতা। কিছু মানুষরূপী নরপিশাচ আমাদের সমাজে বরাবরই থেকে যায়, যাদের মনুষ্যত্ব বা মেরুদণ্ড কোনোটাই নেই। এইসব মানুষ কখনো কখনো আইনের আওতায় আসেন, কখনো বা আসেন না। আর এইসব মানুষের পেছনে যদি রাজনৈতিক মদত থাকে তাহলে তার কোনো কথাই নেই। বিচার এবং তদন্তের প্রতিশ্রুতি কিন্তু বারবারই আসে, কিন্তু কোনোটাই পূরণ হয় না। তবে এবারে ধৃত যাকে গ্রেফতার করা হয়েছে তার পরিচয় সম্পর্কে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। কারণ পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি যখন সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছিলেন, একজন সাংবাদিক জিজ্ঞেস করেন যে ধৃত যাকে গ্রেফতার করা হয়েছে তার পেশা কি, তিনি কি সিভিক ভলেন্টিয়ার? এই প্রশ্নের উত্তর বিনীত গোয়েল এড়িয়ে গিয়ে বলেন যে তার সব থেকে বড় পরিচয় সে একজন অপরাধী,
খুব স্বাভাবিকভাবেই সেই সাংবাদিক তার প্রশ্নের উত্তর না পেয়ে বারবার সেই একই প্রশ্ন করে এবং দেখা যায় যে একসময় পুলিশ কমিশনার বিনীত গোয়েল অত্যন্ত বিরক্ত হয়ে পড়েন। সত্যি তো তারা তো তদন্ত করছেন, কেন সাংবাদিকরা তাদেরকে বিব্রত করবে? সত্যি বড় ভুল হয়ে গেছে। এই সমস্ত কিছুই থেমে গিয়ে সমস্তটাই কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। আবার হয়তো কিছু বছর পর বা বছর খানেক পর আবার এরকম যখন ঘটনা ঘটবে তখন সবাই নড়ে চড়ে বসবে। আর যত যাই হোক, নির্ভয়া কাণ্ডের কথা নিশ্চয়ই কারোর ভুলে যাওয়ার কথা নয়। সবশেষে একটাই আর্জি, অপরাধীদের শাস্তি হওয়ার পাশাপাশি এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই বিষয়টাকেও যেন নিশ্চিত করা হয়। বিচার হয়তো হবে, কিন্তু আমাদের সমাজে একজন ডাক্তারের ঘাটতি বরাবর থেকে যাবে, যিনি থাকলে বহু দুস্থ মানুষ হয়তো পরিষেবা পেত। যে মায়ের কোল খালি হলো সেটা কিন্তু আর কোনোদিনও পূর্ণ হবে না, আর সেই পরিবারের অপূর্ণতা কোনোদিনও মিটবে না।